কলেজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসার দিকে রওনা দিয়েছি। ফাইনালি কলেজে বন্ধ দিয়েছে, হলিডে শুরু হয়েছে। আর এক সময় আম্মু আমাকে প্রমিস করেছিল যে সে আমাকে নিয়ে ঘুরতে যাবে তার গ্রামের বাড়িতে, যেখানে সে বড় হয়েছে। ছোটবেলা থেকেই সে সেখানে থাকতো। আমি খুব এক্সাইটেড, কারণ আমার সাথে আমার আন্টি আর তার ছেলেও যাচ্ছে। আমি তাদেরকে কখনো দেখিনি, কারণ তারা অনেক আগেই দেশ ছেড়ে চলে গিয়েছিল। রিসেন্টলি তারা আবার দেশে ব্যাক করেছে। আর আমার মা তাই এটা প্ল্যান করেছে যে আমার কলেজ বন্ধ দিলে আমরা সবাই মিলে তাদের গ্রামের বাড়িতে ঘুরতে যাব। আর সে তার বোনের সাথে আলাদা করে সময় কাটাবে। সত্যি কথা বলতে আমি খুবই এক্সাইটেড, কারণ আমি দেশে যাব তাই না, আমি আমার কাজিনের সাথে মিট করব সেজন্য। কারণ আমার তো কোনো বন্ধুই নেই, আমি আমার কাজিনকে আমার ফ্রেন্ড বানাবো। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি তো এটাই জানি না সে কত বড়, সে কি আমার বয়সী নাকি আমার থেকে ছোট। যদি সে আমার থেকে ছোট হয় তাহলে তো সবচেয়ে বড় সর্বনাশ, কারণ আমি সেখানে ঘুরতে গেলে তখন তো আমার মা আমাকে বেবি সিটিং এর কাজ দিয়ে দেবে, আমার পরে বসে বসে বাচ্চা সামলাতে হবে, আর তারা দুই বোন মিলে আনন্দ করবে। এইসব নিয়ে আমার খুব টেনশন হচ্ছে, এখন আমি কি করি? এসব নিয়েই তে নিজের মনে মনে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে যাচ্ছে। তার এই ঘুরতে যাওয়ার বিষয়টা নিয়ে সে খুব এক্সাইটেড প্লাস নার্ভাসও। আসলে তে ইন্ট্রোভার্ট, সে নিজের সাথেই নিজে কথা বলে একা একা। তার মাইন্ডে অনেক কিছুই ঘুরপাক করে। সে তার কল্পনার জগতে বাঁচতে পছন্দ করে। এটাতে তার কোনো দোষ নেই। আসলে সে তার মায়ের একমাত্র মেয়ে, তার কোনো বাবা নেই। তার বাবা অনেক আগেই মারা গেছে। তার মা তাকে একাই মানুষ করেছে। সে একা থাকার কারণে আর তার মা তাকে সময় দিতে পারে না। তার বিভিন্ন কাজের জন্য সে সবসময় অফিসেই থাকে, যার কারণে তে একা হয়ে যায়। আর একা একা থাকতে থাকতে সে ইন্ট্রোভার্ট হয়ে যায়। সে কারোর সাথে কথা বলে না তেমন একটা, কোনো বন্ধুও বানায় না। সবসময় নিজের কল্পনার জগতেই বাঁচতে পছন্দ করে, আর সেটাই চলে। শুধু তাই না, সে তার কল্পনার জগতে অনেক কিছুই করে, যেমন কলেজে সবচেয়ে সুন্দরী মেয়ে হওয়া প্লাস অনেক কিছুই। তার মধ্যে একটা হচ্ছে আনহলি টাইপের, যে সে একটা বয়ফ্রেন্ড বানাবে আর সে বয়ফ্রেন্ডের সাথে অনেক কিছু করবে। বাকিটা আমি বলতে পারছি না, তোমরা নিজেরাই বুঝে নাও। আসলে তে তার কল্পনার জগতে যেরকম, তার বাস্তব জগতে তার উল্টোটা। সে একদম সাদামাটা, সারাক্ষণ বই নিয়ে বসে থাকে, চোখে মোটা ফ্রেমের চশমা, তার সাথে ঢিলে ঢালা জামা কাপড় সে সব সময় পরে। তে পড়াশোনায় খুব ভালো, সে তার ক্লাসের টপার, যার কারণে অনেক স্টুডেন্টরা ওকে দেখতে পারে না, ওকে হিংসে করে তার এরকম হাইস্ট নাম্বারের জন্য। এক্সামে সে ভালো রেজাল্ট করাতে অনেকেই মনে করে যে ও লোকেদের দেখানোর জন্য অথবা অন্যদের নিচু করার জন্য সবসময় এমনটা করে, যার কারণে ওর কোনো বন্ধু নেই, কেউ ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না। তে বাসায় ঢুকতে না ঢুকতে দেখে তার মা কিচেনে কিছু একটা করছে। আম্মু, আই এম ব্যাক। হে মাই বিয়ার, চলে এসেছো? হ্যাঁ আম্মু, আমি চলে এসেছি। তুমি আজকে অফিস যাওনি কেন? আমি গিয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছি। কেন আম্মু? আজকে তোমার জিন আন্টি আমাকে ফোন করেছিল, তারা বিদেশ থেকে তাদের নিউ অ্যাপার্টমেন্টে চলে এসেছে, আর আজকে আমাদের সেখানেই যেতে হবে। আয়ুর সাথে কথা বলতে বলতে তে ফ্রিজ থেকে এক বোতল পানি বের করে পানি খাচ্ছিল। তখনই আয়ুর কথা শুনে তে অবাক হয়ে আয়ুর দিকে তাকায়। কি? কিন্তু কেন? আমি তো এখন আমার জিনিসপত্র কিছুই গোছাইনি। ঠিক আছে, আমি অলরেডি তোমার জিনিসপত্র সব গুছিয়ে দিয়েছি। তুমি তোমার লাঞ্চ শেষ করে রেডি হয়ে নাও, আমরা এখনই বের হব। তে আর কিছু বলে না, একটু মুখ ফুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তারপর তে তার খাবার শেষ করে তারা দুজনে মিলে তাদের গন্তব্যের জন্য রওনা দিয়ে দেয়। পুরো রাস্তা ধরে তের যেন কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে, তের মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। আমি জানি না কেন আমি এইসব নিয়ে এত চিন্তা করছি। হয়তো আমি প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি তাই, কিন্তু তারপরেও আমি আমার কাজিনকে আমার বেস্ট ফ্রেন্ড বানাবই, যাতে আমার আর একা না লাগে। সত্যি কথা বলতে আমি আমার লাইফে একটা ফ্রেন্ড খুব মিস করি।
এসব ভাবতে ভাবতে তে তার চোখটা বন্ধ করে নেয় আর গাড়ির সিটে নিজের শরীরটা এলিয়ে দেয় আর উপভোগ করতে থাকে চলন্ত গাড়ি থেকে জানলা দিয়ে আসা মৃদু বাতাস। আয়ু মনোযোগ সহকারে কার ড্রাইভ করছে। তে বুঝতেই পারেনি কখন সে ঘুমিয়ে পড়েছে। সে যখন তার চোখ খোলে তখন তার মা তাকে ডাকছিল, তারা চলে এসেছে। তাই সরি আম্মু, বুঝতে পারিনি কখন চোখটা লেগে গেছিল। ইটস ওকে, কিন্তু তোমার ওদের সামনে ভালোভাবে থাকতে হবে, ঠিক আছে? তে হ্যাঁ সূচক মাথা নাড়ায় আর গাড়ি থেকে ওরা দুজন নেমে আসে। এসে ওর বোনের বাসার সামনে এসে কলিং বেলে চাপে। তে তো আশপাশটা ভালো করে দেখছিল, কারণ ওর আশেপাশের পরিবেশটা বেশ পছন্দ হয়েছে। আম্মু, এটা কার বাড়ি? তুমি না বলেছো যে জিন আন্টিরা অ্যাপার্টমেন্ট নিয়েছে, তাহলে আমরা এখানে এসেছি কেন? ও, আমি তো তোমাকে বলতে ভুলেই গেছি। আসলে তোমার জিন আন্টি কোনো অ্যাপার্টমেন্ট নেয়নি, এই বাসাটা সে কিনে নিয়েছে। তার অ্যাপার্টমেন্ট কেনার কোনো ইচ্ছা ছিল না, তাই সে এটা কিনেছে। আমিও মনে করেছিলাম সে অ্যাপার্টমেন্ট কিনেছে, কিন্তু যখন লোকেশন পাঠিয়েছে জিজ্ঞাসা করার পরে সে আমাকে বললো। আয়ুর কথা শুনে তে আবারও ওদিক ওদিক তাকিয়ে সবটা দেখতে শুরু করে। তের বাড়িটা অনেক পছন্দ হয়েছে, কারণ আশেপাশে অনেকগুলো বাড়ি আছে, কিন্তু এই বাড়িটা একদম অন্যরকম মনে হচ্ছে, একদম প্রাকৃতিক সমাহারে পরিপূর্ণ। বাড়ির আশপাশটায় অনেক গাছপালা আছে, তার কিছু একটু দূরেই একটা ফার্ম হাউস আছে। তা দেখে তের অনেক ভালো লেগেছে। তে আরো কিছু দেখতেই যাবে, তার আগেই দরজা খুললে একজন মহিলা এসে তার মাকে জড়িয়ে ধরে। তা দেখে তে বুঝতে পারে এটাই তার জিন আন্টি। তারা একে অপরকে অনেকদিন ধরে দেখেনি বলে নিজেদেরকে আর সামলে রাখতে পারেনি, তাই একে অপরকে এভাবে জড়িয়ে ধরেছে। আই মিস ইউ আপু। আই মিস ইউ টু আয়ু। তে পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল আর একটু মৃদু হাসে। ও, এটা আমাদের সেই ছোট কিউট না? আয়ু সাথে সাথেই হ্যাঁ সূচক মাথা নাড়ায় আর জিন গিয়ে তেকে জড়িয়ে ধরে। সত্যি আয়ু, ও দেখতে এখনো আগের মতোই কিউট। আমি সত্যি অনেক মিস করেছি ওর এই টানা টানা বড় বড় চোখ দুটোকে, এই পিঙ্কি পিঙ্কি গালগুলোকে। এই বলেই জিন তের গাল টেনে একটা চুমু খায়, তাতে তে অনেক লজ্জা পেয়ে যায়। তারপর তারা তিনজনই ঘরে ঢোকে। ঘরে ঢোকার পর ওরা দুজন তো গল্পে মেতে যায় আর তে আশপাশটা খুব ভালো করে দেখতে শুরু করে। আপু, আমাদের লিটল বানি কোথায়? ও আর আগের মতো লিটল বানি নেই, এখনো মাসল বানি হয়ে গেছে। তারা ও উপরেই আছে, আমি ডাকছি। জাঙ্কুক, এই জাঙ্কুক, নিচে আয়, দেখ তোর আন্টিরা চলে এসেছে। আসছি মা। একটা ডিপ ভয়েস তের কানে এসে লাগে। হোয়াট দ্য হেল, ওর ভয়েসটা কত ডিপ আর কতটা ভয়ঙ্কর। মনে তো হচ্ছে না কোনো বাচ্চা, মনে তো হচ্ছে একটা রাক্ষস। আচ্ছা, ও যদি আমাকে বুলি করে? স্টপ দে, এসব উল্টাপাল্টা কি ভাবছিস? দয়া করে এসব ভাবা বন্ধ কর আর শান্ত থাকার চেষ্টা কর। বি কনফিডেন্ট। তে তো নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলেছে নিজের কল্পনার জগতে। তখন হঠাৎ করে একটি ছেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। হ্যালো আন্টি, কেমন আছো? আরে জাঙ্কুক বাবা, আমি ভালো আছি। আর তুমি তো অনেক বড় হয়ে গেছো। আয়ুর কথায় জাঙ্কুক হেসে দেয়। গড ড্যাম, হি ইজ সাচ এ ড্যাডি ম্যাটেরিয়াল। হঠাৎ জাঙ্কুকের নজর যায় তের দিকে। জাঙ্কুক যেন থমকে গেছে আর জাঙ্কুকের এমন গভীর চাহনিতে তের যেন হার্টবিট একটা স্কিপ করে। জাঙ্কুক, ও তোমার কাজিন তে। তোমার ওর কথা মনে আছে? ও যখন ছোট ছিল তখনই তুমি দেশের বাইরে চলে গেছিলে। তুমি যাওয়ার পরে জানো ও কত কান্না করেছে। ও তোমার সাথে খেলতে অনেক পছন্দ করত। অবশ্য ও তখন কয়েক মাসেরই ছিল, তারপরও ও কান্নাই করেছে যতদিন পর্যন্ত না ওর বেবি বেডের পাশে তোমার একটা বড় ছবি লাগানো হয়েছিল। ও তোমার ছবি দেখে আর কান্না করতো না, হাসতে শুরু করতো। এইসব ভাবলে আমার এখনো প্রচুর হাসি পায়। তের মা আয়ু তো কন্টিনিউয়াসলি ওদের এই ছোটবেলার কথা বলেই চলেছে। অন্যদিকে তে তো মাথা নিচু করে আছে, তার প্রচুর
এম্বারেস ফিল হচ্ছে। সে জানে না এইসব কবে ঘটেছিল, তার তো এসব মনেও নেই, কত ছোটবেলার কথা। তখন জাংকুক তের একটু কাছে আসে, এসে ওর কাছে একটু ঝুঁকে ওর দিকে তাকায়, কারণ জাংকুক তের থেকে অনেকটা লম্বা আর তে জাংকুকের থেকে একটু খাটো হাতে জাংকুক একটু ঝুঁকে ওর কানের কাছে ফিসফিস করে বলে, Did you miss me, baby dear? জাংকুক তেকে ছোটবেলায় বেবি বিয়ার বলেই ডাকতো। জাংকুকের এমন কথা শুনে তে তো অনেক অস্থির লাগছে। জাংকুক বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখছে আর জাংকুকের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। হ্যালো ভাইয়া। হাই বিয়ার, কেমন আছো? আমি ভালো আছি। তে যতটা সম্ভব শান্ত আর নর্মাল থাকার চেষ্টা করলো। আচ্ছা তে, তুমি এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। তুমি এতটা দূর থেকে এসেছো, তুমি নিশ্চয়ই প্রচুর টায়ার্ড। জাংকুক, তুই ওর লাগেজটা তোর রুমে নিয়ে যা, ও তোর সাথেই থাকবে। কি? আমি আর জাংকুক ভাই একই রুমে? কিন্তু কেন? কারণ আমাদের এই বাসাটা আমরা উঠেছি কিছুদিনই হয়, সবকিছু গোছাতে পারিনি, শুধুমাত্র দুইটা রুমই পরিষ্কার করতে পেরেছি। একটা হচ্ছে আমার রুম আর একটা হচ্ছে জাংকুকের রুম। আর আমার রুমে মাত্র একটাই বেড, আর আমি আর তোর আম্মু একসাথে ওখানে সময় কাটাবো আজকে রাতটা। আর তুই জাংকুকের রুমে থাকবি, কারণ জাংকুকের রুমটা অনেক বড় আর ওর রুমে দুইটা বেড আছে, তাই তোরা দুজন দুই বেডে ঘুমাবি। এজন্যই আমি বলেছি তুই জাংকুকের রুমে থাকবি। কিন্তু আন্টি, আমি কিভাবে? আর অন্য কোনো রুম নাই যেখানে আমি থাকতে পারি? নাতে, এখনো পর্যন্ত অন্য কোনো রুম খালি হয়নি। সবগুলো রুমের মধ্যে অনেকগুলো করে বক্স রাখা আছে, আর ওইটা অনেক ডেঞ্জারাস। যদি কোনো বক্স তোর উপর এসে পড়ে, তাই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আর তোর সমস্যা কি? জাংকুকের রুমে তো আর তুই ওর পাশে ঘুমাচ্ছিস না, তোরা আলাদা আলাদা বেডে ঘুমাচ্ছিস, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না তোর। ঠিক আছে আন্টি। তে আর কোনো কথা বাড়লো না, জিনের কথায় সম্মতি জানালো। ও গড, এইসব কি হচ্ছে আমার সাথে? এমনিতেই এই লোকটাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না, এখন আবার এর সাথে আমার একই রুম শেয়ার করতে হবে। ভাবা যায়? তে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাই খুব গভীরভাবে ভাবছিল। ওর মা আর আন্টি ততক্ষণে সেখান থেকে চলে যায় নিজেদের গল্প করার জন্য। তখন জাংকুক ওর কাছে এসে বলে, আমার কি তোমার ব্যাগের সাথে সাথে তোমাকেও কোলে করে নিয়ে যেতে হবে? জাংকুকের এমন কথায় তে তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বড় বড় চোখে জাংকুকের দিকে তাকায়। না, আমি নিজে যেতে পারবো। জাংকুক আর তে জাংকুকের রুমে আসে। তে রুমটা ভালো করে দেখছিল, দুটো বেড, এক পাশে সোফা আর এক পাশে একটা ড্রেসিং টেবিল আর একটা ক্যাবিনেট। বেবি ডিয়ার, কি হয়েছে? এভাবে কি দেখছো? আর তুমি আমাকে দেখলে এমনই করো কেন? মনে হচ্ছে যে আমি তোমাকে খেয়ে ফেলবো। আই এম নট বেবি, আর স্টপ কলিং মি বিয়ার। আমি কোনো বিয়ার টিয়ার না, আমার একটা নাম আছে। ও তাই? তাতে কি যদি আমি তোমাকে এই নামে ডাকা বন্ধ না করি? এ বলে জাংকুক একটা বাঁকা হাসি দেয়। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ সে কি বলবে সে কিছুই বুঝতে পারছে না, কারণ সে ইন্ট্রোভার্ট। সে তো ঠিকমতো কারোর সাথে কথা বলতে পারে না, আর কিভাবে কথা বলবে, কি নিয়ে কথা বলবে ঠিকঠাকভাবে সেটা সে বুঝতে পারে না। তাই সে কিছু না বলে বেডে বসে পড়ে আর নিজের লাগেজ আনপ্যাক করতে শুরু করে। জাংকুকও আর কিছুই বলে না, সেও তার বেডে বসে ফোন স্ক্রল করতে শুরু করে। এটা খুব কঠিন এই লোকটাকে ইগনোর করা। আমি যতই যাচ্ছি এই লোকটার দিকে না তাকাতে আমি পারছি না। এই লোকটা দেখতে এতটাই হ্যান্ডসাম যে বারবার আমার নজর ওনার দিকেই যাচ্ছে। আমি জানি না কিভাবে কারোর সাথে কথা বলতে হয়, কিন্তু আমি এই লোকটার সাথে কথা বলতে চাই। আমার ওর এই ডিপ ভয়েস শুনতে খুব ইচ্ছে করছে। আমি চাই ও সারাদিন আমার সাথে কথা বলুক ননস্টপ, কিন্তু কিভাবে আমি জানি না কেন, বাট ওকে দেখতে মারাত্মক লাগে। আমি জানি না আমার সাথে কি হচ্ছে, তবে সত্যি কথা বলতে ওর মতো হট অ্যান্ড হ্যান্ডসাম আমি আজ পর্যন্ত দেখিনি। আমি শুধু এইসব গল্পের বইয়েই পড়েছি আর গল্পতেই শুনেছি, কিন্তু বাস্তবেও যে এমনটা হয় আমার জানা ছিল না। আমার মনে হয় তুমি আমাদের ফ্লোরটা অনেক
অনেক পছন্দ করে ফেলেছো তাই না? জাংকুকের এমন গভীর কণ্ঠস্বর শুনে তে চমকে ওঠে আর নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। আসলে তে যতক্ষণ পর্যন্ত এসব কথা ভাবছিল ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি ফ্লোরের দিকেই তাকিয়েছিল আর সেটাই জাংকুকের নজরে পড়ে। আর তুমি এত কেন ইন্টারেস্টেড যে আমি তোমাদের ফ্লোর পছন্দ করি বা না করি? কেন, কোনো সমস্যা যদি আমি তোমার আর তোমার পছন্দের সম্পর্কে ইন্টারেস্ট দেখাই? আমি তোমার সাথে কথাই বলতে চাই না, তুমি খুব অদ্ভুত। কিন্তু তোমার মা তো অন্য কিছুই বলছিল আমাকে দেখে। তুমি মায়ের কথা ধরছো কেন? আমি তখন ছোট ছিলাম, কি হয়েছে না হয়েছে আমার কিছুই মনে নেই, তাই ওসব কথা ধরার কোনো মানেই হয় না। এই বলেই তে রুম থেকে বেরিয়ে যায়, জাংকুককে আর কিছু বলার কোনো সুযোগই দেয় না। অনেকক্ষণ যাবৎ জাংকুক তের জন্য অপেক্ষা করছে, কিন্তু তের তো আসার নামই নেই। তারপর জাংকুক নিজের বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। জাংকুক নিচে আসতেই দেখতে পায় তে কিচেনে রান্না করছে। তখন জাংকুক তের পিছনে গিয়ে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আম্মু আর আন্টি কোথায়? তে পিছন ঘুরে জাংকুককে দেখে বলে, তারা দুজন বাড়ির পিছনের বাগানে আছে। জাংকুক মাথা নাড়িয়ে কিচেন থেকে বেরিয়ে বাড়ির পেছন সাইডে চলে যায় বাগানে। গিয়ে দেখে তারা দু বোন খুব ভালোই আড্ডা জমিয়েছে আর টুকিটাকি বিষয় নিয়ে গল্পগুজব করছে। হাই বিউটিফুল লেডিজ, আমি কি তোমাদের জয়েন করতে পারি? অবশ্যই বানি। জাংকুক একটু হাসে আর ওর মা আর আন্টির পাশে গিয়ে বসে পড়ে। আন্টি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, অবশ্যই। এমন কেন? মানে, আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। জাংকুকের কথায় আয়ু কোনো উত্তর দেয় না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। ও আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমি যদি ওর সাথে কথা বলার চেষ্টা করি, ও আমাকে কথার মাঝখানে থামিয়ে দেয়। শুধু তাই না, ও কেমন জানি ঘোরের মধ্যে থাকে। এই অল্প কিছুক্ষণ সময়ে ও অনেকবার ঘোরের মধ্যে চলে গেছিল। আমি জানি না জাংকুক, বাট আমার মনে হয় যে এইসব আমার জন্যই হচ্ছে। কারণ আমার এই চাকরি আর অন্যান্য কাজের জন্য আমি ওকে ঠিকমতো সময় দিতে পারি না, যার কারণে অন্যান্য বাচ্চারা ওদের মা বাবার কাছ থেকে যে অ্যাটেনশনটা পায় ও আমার কাছ থেকে পায়নি। ও শুধু একাই থাকতে পছন্দ করে, ওর কোনো ফ্রেন্ডও নেই। তুমি জানো, ওকে আমি কখনো কারোর সাথে মিশতে দেখিনি। ও প্রায় সময় একা একা নিজের রুমে বসে কান্না করে। আমি সবটা বুঝতে পারি। ও একেবারে ইন্ট্রোভার্ট হয়ে গেছে। তার কষ্ট আর একাকিত্ব নিজের মধ্যেই লুকিয়ে রাখে। শুধু তাই না, সে তার প্রবলেমগুলো কারোর সাথে শেয়ার করতে চায় না। এমনকি তার এইসব বিহেভিয়ারের কারণে সে ইন্ট্রোভার্ট হয়ে গেছে। আর ইন্ট্রোভার্ট হওয়ার কারণে সে যখন তার একাকিত্ব আর কষ্টগুলো প্রকাশ করতে পারে না, সে এইসবগুলোকে নিয়ে তার একটা নতুন খেয়ালি কল্পনার জগৎ তৈরি করে। এই ইমাজিনেশনের জগৎ থেকে সে বেরোতে চায় না, আর আমি সেটা জানি। তারপরও আমি কিছুই বলি না। এসব কথা বলে আয়ু অঝরে কাঁদতে শুরু করে। ওর কান্না যেন থামছেই না। থামবেই বা কি করে? সে যে তার এসব কথা কারো কাছে শেয়ার করতে পারেনি। এই প্রথম সে তার বোন আর বোনের ছেলেকে সবটা খুলে বলছে। এখন জাংকুকেরও খারাপ লাগছে তের জন্য। তে এতটা পরিমাণে সাফার করেছে আর একাকিত্বতে ভুগেছে, সেটা জাংকুক বুঝতেই পারেনি। ইটস ওকে আন্টি, ওর শুধু একটা ভালো বন্ধুর প্রয়োজন যে ওর সব কথা শুনবে। আমি তোমাকে প্রমিস করছি, এই ট্রিপের শেষে তুমি এক নতুন থেকে দেখতে পারবে যে সবার সাথে হেসে কথা বলবে, অন্যান্য নরমাল মানুষের মতো। সত্যি বলছো? হ্যাঁ, ও একদম সত্যি বলছে। তোকে তো বলাই হয়নি যে জাংকুক একজন সাইকোলজিস্ট। ওর বাবার বিজনেস আছে, তো কি হয়েছে? ওর হবির জন্য এই নতুন পরিচয় তৈরি করেছে। আর ও খুব ভালোভাবে মানুষের মেন্টালিটি সম্পর্কে ধারণা রাখে। আরে মা এটা জানে। আরে মাসলে তুই ওর কাছ থেকে বাকিটা শুনে নিস। সত্যি বলছো আপু? তাহলে তো ভালোই। সে যদি ভালো হয়ে যায় আমার থেকে খুশি আর কেউ হবে না। তারপর ওরা তিনজন আরো কিছুক্ষণ গল্প করে। গল্প শেষে ঘরে ফিরে যায়। ঘরে গিয়ে
তারা ডিনার শেষ করে নেয়, যেটা তে নিজে হাতে বানিয়েছিল। ডিনার শেষে যে যার রুমে চলে যায়। আরেকটা কথা, আরএম হচ্ছে জিনের হাজবেন্ড আর জাংকুকের বাবা, যে এখন দেশের বাইরে আছে কিছু কাজের জন্য। তে রুমে আসার পর নিজের ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তারপর জাংকুকও ওয়াশরুমে যায় নিজের কাপড় চেঞ্জ করতে। যখনই জাংকুক তার কাপড় খুলে বাস্কেটে রাখতে যাবে, তখনই ওর নজর যায় তের কাপড়ের দিকে। তখন কিছু একটা ভেবে জাংকুক তের কাপড় হাতে নেয়। হাতে নিয়ে দেখে একটা বাঁকা হাসি দেয় আর মনে মনে বলে, বেবি গার্ল, ইনোসেন্ট হওয়ার নাটক করছো, বাট জিনিসটা খুব মজাদার হতে চলেছে। আমি আশা করব তুমি তোমার এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে এই বাস্তব দুনিয়াটাতে আরো বেশি অনুভব করো, আমাকে অনুভব করো। সত্যি বলতে, ইউ আর দ্য পারফেক্ট ফর মি, পারফেক্ট সাইজ অফ ইওর বডি, নাইস। তারপর জাংকুকও ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে আর দুজনেই ঘুমিয়ে যায়। তে ঘুম থেকে উঠে পাশের বিছানায় তাকিয়ে দেখে জাংকুক নেই। জাংকুককে পাশের বেডে না দেখে তে একটু রিল্যাক্স ফিল করে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে নিচে আসে, এসে দেখে যে জাংকুক কিচেনে রান্না করছে। তা দেখেও তে না দেখার ভান করে পুরো বাড়ি খুঁজতে শুরু করে, কিন্তু সে তার মা বা আন্টিকে কাউকে খুঁজে পাচ্ছে না। তাই সে আবার জাংকুকের কাছে ফিরে এসে জিজ্ঞেস করে, আম্মু কোথায়? জাংকুক এতক্ষণ নিজের কাজে মন দিয়েছিল। তের কণ্ঠ শুনে পিছন ঘুরে তের দিকে তাকায় আর একটু হেসে বলে, তুমি উঠে পড়েছো? গ্রেট, আমি চিজ স্যান্ডউইচ বানিয়েছি, খাবে? তে হ্যাঁ সূচক মাথা নাড়ায় আর টেবিলে গিয়ে বসে পড়ে। তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দিলে না। আমি বলবো, একটু ধৈর্য ধরো। প্রথমে তুমি তোমার ব্রেকফাস্ট শেষ করে নাও, তারপরে আমি বলছি। আমি জানি না ওর মাথায় কি চলছে, কিন্তু আমার একটু ভয় করছে, কারণ আমি এতটুকু তো বুঝে গেছি ওর মাথায় সম্পূর্ণটা হচ্ছে শয়তানের কারখানা। সবকিছু বাদ দিয়েও হি ইজ সাচ এ বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল। সত্যি ও দেখতে কতটা হট। ও সাধারণ কাপড়ে আছে, রান্না করছে, তারপর ওকে দেখতে কত হট লাগছে। তে তো এসবই ভেবে চলেছে। অন্যদিকে জাংকুক তেকে খাবার দিয়ে নিজেও এসে খেতে বসে পড়ে আর খেতে শুরু করে, কিন্তু তে খাচ্ছে না দেখে জাংকুক এটা নোটিস করে বলে, আমি দেখলাম তুমি মাঝে মধ্যেই তোমার ভাবনার জগতে হারিয়ে যাও। কি এমন ভাবো তুমি সারাদিন? কিছু না। এই বলেই তে তার ব্রেকফাস্ট খেতে শুরু করে। তার খুব লজ্জা লাগছে। ওরা দুজন ব্রেকফাস্ট শেষ করে জাংকুক এসে তের প্লেটগুলো নিয়ে যায় ধোয়ার জন্য। জাংকুক প্লেট বাটি এগুলো ধুয়ে রাখছিল। তখনই তে জাংকুকের কাছে আসে আর জিজ্ঞেস করে, এখন বলো আম্মু কোথায়? আম্মু আর আন্টি দুজনে মিলে তাদের এক দূর সম্পর্কের আন্টির সাথে দেখা করতে গেছে, আর তাদের আসতে 2 দিন সময় লাগবে। কি আমাকে বলে গেল না কেন? তোমাকে বলে যেতে চেয়েছিল, তোমাকে ডেকেছিল, কিন্তু তুমি গভীর ঘুমেছিলে, তাই তোমাকে আর বলে যেতে পারিনি। তার মানে আমার 2 দিন তোমার সাথে একা এই পুরো বাড়িতে একা থাকতে হবে? হ্যাঁ বিয়ার। এই বলেই জাংকুক তার থালা বাসন ধোয়া শেষ করে হাত মুছতে মুছতে তের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলে, সো যেহেতু তুমি জানো যে এই 2 দিন যাবত তোমার আমার সাথে থাকতে হবে, আর যেহেতু আমি বড়, আমি এই বাড়ির ইনচার্জ এখন, তো তোমার আমার কথা মেনে চলতে হবে। যদি তুমি আমার কথা না মানো বা আমার কথার অবাধ্য হও, তাহলে তোমার জন্য পানিশমেন্ট আছে। জাংকুক এইসব কথা বলতে বলতেই তের কাছে এসে তের দিকে একটু ঝুঁকে দাঁড়ায়। যেহেতু জাংকুক একটু লম্বা, যার কারণে ও তের দিকে ঝুঁকে দাঁড়িয়েই এসব কথা বলছিল, আর তেও বড় বড় চোখ করে জাংকুকের সমস্ত কথা শুনছিল। কিসের পানিশমেন্ট? জাংকুক তের কানের কাছে এসে ফিসফিস করে বলে, ইউ উইল সি ডিয়ার। ওহ শিট, এই লোকটা হঠাৎ করে এমন কেন বিহেভ করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমার এখন কি কি করতে হবে সেটা শুনে নাও। প্রথমত, তুমি আমার সামনে তোমার কল্পনার দুনিয়াতে হারিয়ে যেতে পারবে না। যদি আমি তোমাকে কল্পনার দুনিয়াতে হারিয়ে যেতে দেখি, তাহলে তোমার খবর আছে। আর দ্বিতীয়টা হলো, তুমি
আমার সাথে সারাদিন কথা বলবে। আমাদের কথার মাঝখানে তুমি কখনোই আমাকে থামানোর চেষ্টা করবে না। এটাই হচ্ছে তোমার কাজ। তে রেগে গিয়ে জাংকুককে বলে, আর আমি তোমার কথা কেন শুনবো? যদি তুমি নিজের ভালো চাও তাহলে তুমি আমার কথা শুনবে। তুমি আমার স্যার না যে আমাকে অর্ডার করবে। আমার ইচ্ছা, আমি কি চিন্তা করব, কি করব যখন আমার মন চাইবে। ঠিক আছে, তোমার যখন এতই সাহস, যা মন চাই করো, কিন্তু পানিশমেন্টের জন্য রেডি থেকো। আর হ্যাঁ, তার আগে আমি তোমাকে পানিশমেন্টগুলো বলে দিই। তে তো চুপ করে জাংকুকের কথা শুনছে, আর জাংকুকের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। যদি তুমি তোমার কল্পনার জগতে হারিয়ে যাও বা ঘুরে থাকো, তখনই আমি সাথে সাথে তোমাকে কিস করে নেব। আর যদি আমার কথা বলার মধ্যে তুমি আমাকে থামানোর চেষ্টা করো, অথবা আমি কিছু বলার পরে তুমি উত্তর না দিয়ে চুপ থাকো, তার পানিশমেন্টটা অন্য কিছুই হবে। সেটা আমি তোমাকে সময় এলেই বলে দেব। তে তো হাঁ করে বড় বড় চোখে জাংকুকের দিকে তাকিয়ে জাংকুকের সমস্ত কথা শুনছে, কিন্তু তার তো এখন আর কোনো উপায় নেই। তার জাংকুকের কথা মানতেই হবে। তার মা তার দায়িত্ব জাংকুককে দিয়ে গেছে, আর জাংকুক তার থেকে অনেক বড় আর শক্তিশালীও। যদি জাংকুক এখন তাকে মারে তাহলে সে এখন কি করবে, এইসবই তে ভাবছিল। তো এখন আর কিছু বলার আছে তোমার? তে নাসূচক মাথা নাড়ায়। গুড গার্ল, চলো এখন আমরা টিভি দেখি। এই পুরোটা সময় তে যথেষ্ট চেষ্টা করেছে জাংকুকের সাথে কথা না বলার, কিন্তু জাংকুক ও নাছোড়বান্দা কিছুতেই তেকে ছাড়বে না। জাংকুক বিভিন্ন বিষয় নিয়ে তের সাথে কথা বলেছে, আর তেও বাধ্য হয়ে জাংকুককে উত্তর দিতে হয়েছে। এখন তে জাংকুকের কাছে এসেছে জিজ্ঞেস করতে, আমি কি আন্টির রুমে ঘুমাতে পারি, যেহেতু আন্টি বাসায় নেই? না। কিন্তু কেন? আমি যদি আন্টির রুমে যাই তাহলে তো তুমি একা শান্তিতে তোমার নিজের রুমে ঘুমাতে পারবে। না, আমার তার চেয়ে বেশি ভালো লাগবে তোমার সাথে রুম শেয়ার করতে। হোয়াট দ্য হেল, ও এসব কি বলছে? ও যদি এইভাবেই বলতে থাকে তাহলে তো আমি আর নিজেকে সামলাতেই পারবো না। আমার তো সব অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় ঘুরছে। আই জাস্ট তে আর কিছু ভাবতে পারলো না। তের ভাবনা মাঝখানেই থেমে গেল, কারণ ও যখন বুঝতে পারলো যে ওর ঠোঁটে জাংকুকের ঠোঁট মিশে আছে। তে সাথে সাথেই ওর চোখ বড় করে নিল, কারণ ওর মাইন্ড কাজ করা বন্ধ করে দিয়েছে। পুরো মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ও কি করবে কিছুই বুঝতে পারছে না। নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছে। 5 মিনিট পর ফাইনালি জাংকুক তেকে ছেড়ে দেয়। আমি তোমাকে আগেই বলেছি, আমার সামনে যদি তুমি একবারও জোন আউট হও তাহলে আমি তোমাকে পানিশমেন্ট দেব। তে কিছুই বলতে পারছে না। তের হার্টবিট ফাস্ট হয়ে গেছে। আর কিছু বলার আছে তোমার? তে কিছুই বলছে না। তখন জাংকুক আবার বলে ওঠে, যদি তুমি এখন আমার প্রশ্নের উত্তর না দাও তাহলে তোমার মনে আছে সেকেন্ড পানিশমেন্টের কথা, যেটা আমি তোমাকে বলিনি? হঠাৎ করে তের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। তে জানতে চায় যে তার সেকেন্ড পানিশমেন্টটা কি। তাই সে কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। জাংকুকও বুঝতে পারে যে তের মাথায় দুষ্টু কিছু চলছে। তাই জাংকুক একটা বাঁকা হাসি দিয়ে ওর কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলে, তে কিছুই বলে না, চুপচাপ জাংকুকের সামনে দাঁড়িয়ে থাকে আর নিজের লোয়ার লিপস বাইট করতে থাকে। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, তবে এরপর আমাকে তুমি আর আটকাতে পারবে না বেবি। জাংকুকের এমন নেশালো কণ্ঠ শুনে তের পুরো গাল লাল হয়ে যায়। জাংকুক একটানে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়, তের কোমর জড়িয়ে ধরে, আর অন্য হাত দিয়ে একটানে তের গলা থেকে স্কার্ফ খুলে মাটিতে ফেলে দেয়, আর তেকে গভীরভাবে গলায় টাচ করতে থাকে। জাংকুকের এমন কণ্ঠ শুনে তের ভীষণ লজ্জা করছে। তে সম্পূর্ণ টমেটোর মতো লাল হয়ে গেছে। অন্যদিকে জাংকুক তের কাঁধ থেকে তের টপসের কিছুটা অংশ নামিয়ে দেয়, যার ফলে তের কাঁধের ইনারের লেসটা দেখা যাচ্ছিল। জাংকুক তার ঠান্ডা হাত দিয়ে তের গলায়, কাঁধে, ঘাড়ে খুব ডিপভাবে টাচ করতে শুরু করে। জাংকুকের
ঠান্ডা হাতের স্পর্শ তের গলায় আর কাঁধে লাগাতে তে বারবার কেঁপে উঠছিল। তা দেখে জাংকুক আর এক মুহূর্ত দেরি না করে তের গলায় মুখ ডুবিয়ে দেয় আর তেকে বাইট করতে শুরু করে। প্রথম বাইটেই জাংকুক বলে, কাউন্টেড বেবি। তে কোনোভাবেই জাংকুককে বাধা দেয় না। তোমরা তো জানোই তে কতটা পারবে। তেও কাউন্ট করতে শুরু করে। তে কাউন্ট করছে, তের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, তের ব্যথাও করছে। তারপরও সে চায়, আরও চায়। প্রায় 20টা লাফ বাইট দেওয়ার পর জাংকুক তের কাছ থেকে সরে আসে, কিন্তু তে সেটা মোটেও চায় না। প্লিজ থামবেন না। আরো চাই। তের চোখ দিয়ে পানি পড়ছে, তের গলা জ্বলে যাচ্ছে, সে কিছুই বলছে না। জাংকুক তের চোখের পানি মুছে দেয় আর এক মুহূর্ত দেরি না করে তের ঠোঁটের সাথে নিচের ঠোঁট মিশিয়ে দেয় আর ডিপলি কিস করতে থাকে। একে অপরকে কিস করেই চলেছে আর নিজেদের কাপড় খুলছে। জাংকুক একটানে তের টপস আর স্কার্ট খুলে ফেলে আর অন্যদিকে সেও সেম জাংকুকের শার্ট খুলে ফেলে। এভাবেই ওরা একে অপরকে প্যাশনেটলি কিস করতে করতে নিজেদের জামা কাপড় এক একটা এক এক দিকে ছুঁড়ে ফেলে দেয়। তে নিজেকে জাংকুকের কাছে পুরোপুরি সমর্পণ করে দিয়েছে। যখন জাংকুক বুঝতে পারে তে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, জাংকুক আস্তে করে তে ঠোঁট ছাড়ে। তে একটু ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। জাংকুকও জোরে জোরে শ্বাস নিচ্ছে। তখন তে নজর যায় জাংকুকের ওয়েল বিল্ড বডির দিকে। জাংকুকের বডি দেখে তে তো হাঁ করে জাংকুকের দিকেই তাকিয়ে আছে। ওর বডি দেখে জাংকুককে আরো কাছে পেতে চাইছে তে। জাংকুক শার্টলেস অবস্থায় তার পাশে দাঁড়িয়ে আছে আর তে শুধুমাত্র ইনারে আছে। তে জাংকুককে দেখেই চলেছে। জাংকুক তের দৃষ্টি দেখে বুঝতে পারে যে তে কি চিন্তা করছে। তখন জাংকুক তের আর একটু কাছে এসে বলে, বেবি, আমি তো এখনো তোমাকে আমার আসল জিনিসটাই দেখালাম না। তার আগে তুমি আমাকে তোমার চোখ দিয়ে গিলে খাচ্ছ। তে জাংকুকের কোনো কথার পাত্তাই দিল না। তে আস্তে আস্তে জাংকুকের কাছে যায় এবং তার হাত দিয়ে জাংকুকের অ্যাবস গুলো টাচ করতে শুরু করে। জাংকুকের কেমন যেন গা শিরশির করে ওঠে। ও এক ঝটকায় তেকে বিছানায় ফেলে দেয় আর তের উপরে উঠে পড়ে। বেবি, তোমার এই কানা কানা চোখ আর এই ইনোসেন্ট ফেসটার পিছনে যে এত বড় পারভেট লুকিয়েছে বোঝাই যায় না। তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, এখন পরে যা পাবে তার জন্য তুমি আমাকে ব্লেম করতে পারবে না। আমি তোমাকে ব্লেম করব না। তুমি যা মন চায় করো, আমি তোমাকে আটকাবো না। তের কথা শোনার সাথে সাথে জাংকুক আর এক মুহূর্ত দেরি করে না। তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয় আর ডিপলি কিস করতে থাকে, সাক করতে থাকে। এক পর্যায়ে জাংকুক তের ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে আর গলা থেকে বুকে, এভাবে তের পুরো শরীরে আদরে আদরে ভরিয়ে দিতে থাকে। শেষ পর্যায়ে তের সাথে সে ইন্টিমেট হতে শুরু করে। তে প্রথমে কান্না করে দেয়, কিন্তু পরবর্তীতে সে আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে শুরু করে। তারপর তে আর পেন ফিল করে না। তে এবার শুধু প্লিজারই ফিল করছে। ওরা দুজন একে অপরকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। কেউ কাউকে এক মুহূর্তের জন্য ছাড়তে চাইছে না। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার সাথে এসব কিছু হচ্ছে। আমি তো এসব শুধু কল্পনাতেই চিন্তা করতাম, আমার ইমাজিনেশনে এসব কিছু ছিল, কিন্তু বাস্তবে যে আমার সাথে এসব হচ্ছে, আমার সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। সবাই মনে করে তুমি খুবই ইনোসেন্ট বেবি, কিন্তু তুমি যে কতটা আনহলি সেটা তোমাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। Just look at yourself. সত্যি, yes baby. আমি জানি না কেন তুমি তোমার ফিলিংস গুলোকে তোমার ইমাজিনেশনের মধ্যে আটকে রাখো। কাউকে না দেখো, at least show me baby. তাই বুঝি আমি আমার ইমাজিনেশনে বাঁচতে বেশি ভালোবাসতাম।
যতদিন না আমি বুঝতে পেরেছি যে আমার ইমাজিনেশনের মানুষটা আমার রিয়েল লাইফে এক্সিস্ট করে। আমি যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে আমি বুঝতে শুরু করেছি তুমি একমাত্র মানুষ যে আমার সাথে কথা বলার চেষ্টা করেছো, আমার কাছে আসার চেষ্টা করেছো, আমাকে জানার চেষ্টা করেছো। তাই আমি আর নিজেকে আটকে রাখবো না, আমি তোমার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। জাঙ্কুক নিজের কাজ কন্টিনিউ করতে করতে তের কানের কাছে এসে ফিসফিস করে বলে, I love you, baby. I love you too, Jungkook. Cause I know this in the middle of the night, just call my name, I'm yours to save in the middle of the night, I'm wide awake, I crave your space all night long, till morning comes, I'm getting what is mine, you gon' get yours, oh no, in the middle of the night, oh. এভাবেই সময় কেটে যায়। টানা 4 ঘন্টা পর জাঙ্কুক ক্লান্ত হয়ে তের উপরে শুয়ে পড়ে। তে কিছুই বলছে না, পরম আবেশে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে তের কপালে আলতো করে একটা কিস করে। তখন তে বলে, I love you, Jungkook. I love you too, Te. এই বলে ওরা আবার একে অপরকে গভীরভাবে কিস করতে শুরু করে। যে কিসে শুধু আছে একে অপরের জন্য ভালোবাসা, আর কিছু না। কিন্তু জাঙ্কুক মা, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। কালকে যখন তুমি কিচেনে রান্না করছিলে আর আমি যখন বাগানে গিয়েছিলাম, তখন আমি আমার মা আর তোমার মায়ের সম্পূর্ণ কথা শুনেছি। তারা দুজন আমাদের দুজনকে এক করতে চায়, আমাদের বিয়ে ঠিক করেছে। সামনের মাসে আমাদের বিয়ে, তাই এসব নিয়ে তোমার এখন টেনশন করতে হবে না। সত্যি বলছো? ইয়েস বেবি। আয়ু আর জিন তার আন্টির ডাইনিং রুমে বসে চা খাচ্ছিল। তখন আয়ু বলে ওঠে, আমি জানি না জাঙ্কুক তেকে কি ধরনের থেরাপি দিবে আপু, আশা করি সেটা যেন কাজে দেয়। তুই এটা নিয়ে একদমই চিন্তা করিস না, জাঙ্কুক খুব ভালো একজন সাইকোলজিস্ট। আর দেখ জাঙ্কুক আমাদের কত ভালো একটা আইডিয়া দিল ওদেরকে একা ছেড়ে দিতে, আর আমরা আমাদের মতো করে সময় কাটাতে আন্টির সাথে। আর এমনিতেও ওদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না, কিছুদিন পর ওদের বিয়ে, ওদেরও একটু আলাদা করে সময় কাটাতে দেওয়াটাই উচিত। অবশ্য ওরা জানে না, তবে এর মধ্যে ওরা একে অপরকে যতটা জানবে ততটাই ভালো। ঠিক বলেছ আপু, এতে ওরা একে অপরকে জেনেও নেবে আর তে ট্রিটমেন্টও হয়ে যাবে। ওর ট্রিটমেন্টে কোনো ডিস্টার্বই হবে না। হ্যাঁ হ্যাঁ, ট্রিটমেন্টের কোনো সমস্যাই হবে না, কোনো ডিস্টার্বই হবে না, তা নিয়ে চিন্তা করা লাগবে না। কারণ জাঙ্কুক থেকে কেমন ট্রিটমেন্ট দিচ্ছে সেটা আমি আর আমার কিউট ওশেন স্টাররা ঠিকই জানে, তাই না ওশেন স্টার?